বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। মির্জা ফখরুল তালুকদারি পাইছেন, বাংলাদেশকে বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিচ্ছেন। জিয়া রহমানকে কে মারছে? ইন্ডিয়া। আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে? ইন্ডিয়া। আপনি কি জাতির সাথে মশকরা করতেছেন মির্জা ভাই? তরুণ ঘোষের তথ্য এইবার কঠিনভাবে ফেসে গেছেন বিএনপির মির্জা ফখরুল। তো বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। তো বন্ধুরা চলুন, সর্বপ্রথম আমরা শুনবো তরুণ ঘোষের তথ্য, তারপরে আমরা শুনবো মির্জা ফখরুলকে নিয়ে বক্তব্য। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে কিন্তু বাংলাদেশি যারা উগ্রবাদী আছে তাদেরকে কিন্তু আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবার আপনারা অবাক হবেন যে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কেন। জানাচ্ছি এই কারণে যে ভারতবর্ষের মধ্যে একটা বিভেদ ছিল, একটা রাজনৈতিক বিভেদ ছিল, একটা আপনার সামাজিক বিভেদ ছিল। এই বিভেদগুলো কিন্তু আস্তে আস্তে দূর হচ্ছিল, কিন্তু একেবারে মিটছিল না। এখন যে পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশ তৈরি করে দিয়েছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু সব বিভেদ মিটে গেছে। কি করে? সেটা হচ্ছে, প্রথমে আপনারা জাত ধর্ম তুলে একটা জিগির তুললেন যে হিন্দুরা এখানে থাকবে না, এখানে শুধু মুসলমানদের দেশ হবে, হিন্দুরা তোমাদের এতে ফিরে যাও, ভারতে ফিরে যাও। এতদিন এটা চলছিল। তারপর যখন আপনাদের ছাত্ররা সমস্ত পতাকা মাটিতে লাগিয়ে এঁকে তার উপর দিয়ে পদচারণা করতে শুরু করলেন, তখন গেল ভারতবর্ষের মানুষ খেপে গেল। এই কারণে যে তাদের জাতীয়তাবাদে এবার আঘাত লাগলো। এই জাতীয়তাবাদে আঘাত যেটা লাগলো, সেটা কিন্তু সমস্ত মানুষকে এক করে দিল। যে টুকরো টুকরো বিভেদটা ছিল না, সেই টুকরো টুকরো বিভেদটাও কিন্তু চলে গেছে। এই যে জাতীয় পতাকা, সব দেশই তাদের জাতীয় পতাকাকে চূড়ান্ত সম্মান করে। এই যে আপনারা যেটা শুরু করলেন, এই যে কালচারটা, জাতীয় পতাকা রাস্তার মধ্যে এঁকে তার ওপর দিয়ে যাওয়া, এটা হচ্ছে ভারতবর্ষের বুকের ওপর দিয়ে যাওয়া বলে ধরে নেওয়া হয়েছে। এই কাণ্ডটা করার পর আমাদের দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট যারা যারা আছে, যে যে ধর্মের আছে, সমস্ত ধর্ম সম্মিলিতভাবে সারা দেশে দেশের বিভিন্ন জেলায় একেবারে মিছিল বার করতে শুরু করে দিয়েছে। সেই মিছিল কি? ভারত একটা প্রকৃত শিক্ষা দিক বাংলাদেশকে, প্রকৃত শিক্ষা বাংলাদেশকে দেওয়ার জন্য এখন ভারতবর্ষের সরকারের উপরে একটা চাপ তৈরি করা হচ্ছে। চাপ আরো বেড়েছে বিশ্ব হিন্দু পরিষদ যখন ময়দানে নেমে পড়েছে। আজকে আবার এই সমস্ত বিএসপি এবং বিজেপির সমস্ত যারা সমর্থক আছে, তারা সমস্ত বর্ডার গুলো একদম ঘিরে ফেলে ওখানে হামলা শুরু করে দিয়েছে। মানে এইগুলো ধীরে ধীরে কিন্তু বাড়বে, এইগুলো বাড়বে। কারণ আপনাদের সোশ্যাল মিডিয়া যে সমস্ত খবর টবর ঘুরে বেড়াচ্ছে না, এই খবর টবর গুলো আমাদের কাছে কিন্তু আসছে। যেমন আপনারা নতুন একটা ম্যাপ জারি করেছেন, তৃতীয় স্বাধীনতার অপেক্ষায়। প্রায় অর্ধেক ভারতবর্ষ আপনারা নিয়ে নিয়েছেন। শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, আমার মনে হয় বায়ু চলে গেছে।
বায়ু চলে না গেলে পরে এই জিনিস হয় না। তারপর একটা আবার বেরিয়েছে, ছবি বেরিয়েছে, সেটা লেখা হয়েছে সময় হয়ে গেছে ইসকন ও এর সমর্থকেরা যেন মনে রাখে এটা ভারত নয়, এটা স্বাধীন বাংলাদেশ করে দিল কিন্তু ভারতবর্ষ। যাই হোক, মেমো খারাপ, আর কি বলবো। এইভাবে এমন ভাবে কিক মারা হবে, সোজা দিল্লিতে গিয়ে পড়বি, জামা কাপড় পরিধান করার সময় পাবি না। হাতে তরোয়াল নিয়ে, নিচে কৃষ্ণের মূর্তি, তার মাথার উপরে পা তুলে, ভগবান কৃষ্ণের মুখে মাথায় পা তুলে আপনারা তার সার কালাম করার চেষ্টা করছেন। ভেরি গুড। আবার আপনার নেতা বিএনপির নেতা কিছুদিন আগে যে বিএনপির একজন বড় সদস্য হাত জড়ো করে অমিত শাহের সামনে দাঁড়িয়েছিল, তাদেরই একজন নেতা তিনি বলেছেন ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত। তিনি হচ্ছে রিজভি। ভালো কথা। ইনিই তো কিছুদিন আগে ভারত পণ্য বয়কট করবো বলে ইনি চাদরটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেটা নিয়ে খুব বিতর্ক শুরু হয়েছিল। তারপরে আবার বলেছেন, ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আরেকজন মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে 20 কোটি মানুষ কিন্তু সোলজার। যদি বাংলাদেশ দখল করতে হয় তাহলে 20 কোটি মানুষের রক্তে পাড়া দিয়ে দেশ দখল করতে হবে। তার মানে মনে ভয়টা ঢুকেছে যে বাংলাদেশ দখল করতে পারে। আচ্ছা রিজভী সাহেব, আপনি কি হিসেব করেছেন এই যে আপনার 20 কোটি হিসেব যে বলছেন, এই 20 কোটির মধ্যে শিশু, মহিলা, বৃদ্ধগুলোকে বাদ দিয়েছেন তো? বাদ দেননি। যারা বিদেশে চাকরি করতে গেছে, দেশে নেই, এমন সংখ্যক প্রচুর আছে, তাদেরকে বাদ দিয়েছেন তো? আচ্ছা, যারা হচ্ছে পঙ্গু, অথর্ব, তারপর হচ্ছে আপনার শারীরিকভাবে অক্ষম, এরকম কিছু মানুষ আছে, তাদেরকে বাদ দিয়েছেন তো? আচ্ছা, তারপরে যারা যুদ্ধে যেতে যারা রাজি নয়, তাদেরকে বাদ দিয়েছে। সবাই যে একেবারে তরোয়াল হাতে আপনার সঙ্গে যে যুদ্ধ করতে যাবে, আপনার এই উগ্রপন্থী সমর্থকগুলোর সঙ্গে যুদ্ধ করতে যাবে, এটা ভাবা কিন্তু মূর্খামি। কারণ বুদ্ধিমান মানুষও কিন্তু বাংলাদেশে প্রচুর আছে, যারা কিন্তু বোঝে যে কি হতে যাচ্ছে এবং বাংলাদেশের পক্ষে সেটা কতটা ভয়ঙ্কর। আপনারা হচ্ছেন কি ওই বাঘের লেজ দিয়ে আপনারা কানে সুরসুরি দিচ্ছেন। হ্যাঁ, বাঘের লেজ দিয়ে কানে সুরসুরি দিচ্ছেন। বাঘ যখন উঠে যাবে তখন কিন্তু একটু মুশকিল হবে, এইটি যা সমস্যা। আর আপনারা যে বলছেন ভারতবর্ষে দখল করবেন, তা আপনাদের বিভিন্ন টিভিতে আলোচনা হচ্ছে যে 35,000 সৈন্য মোতায়েন করা হয়েছে, আর পিনাকা সমস্ত এদিকে অ্যাঙ্গেল করা হয়েছে, করেছে ঠিকই, কিন্তু সংখ্যাটা আরেকটু বাড়িয়ে নিন। ইতিমধ্যে 2 লাখ সৈন্য, এই 4,000 কিলোমিটার এতে 2 লাখ সৈন্য মোতায়েন করা হয়ে গেছে। আরো 2-4 লাখ আরো আসছে, এসে সৈন্যগুলো মোতায়েন করা হবে। ভারত তো চাইছে আপনারা বর্ডার দিয়ে আক্রমণটা করুন, ভারত চাইছে, কিন্তু আপনারা আক্রমণটা করুন। 71-এ ভারত ইন্দিরা গান্ধী উস্কেছিলেন ইয়াহিয়া খানকে। ইয়াহিয়া খান সেই ফাঁদে পা দিয়েছিলেন। ইয়াহিয়া খান প্রথমে বোম্বিংটা করেছিলেন, জয়পুর, রাজস্থান ফাজস্থান ওই অঞ্চলে বোম্বিংটা করেছিলেন। তারপরে যে অ্যাকশনটা শুরু হলো, 13 দিনের মধ্যে সমস্ত পূর্ব পাকিস্তান দখল হয়ে গেল। সব 93,000 সৈনিক স্যারেন্ডার করলো। সে তো ঐতিহাসিক ছবি, আপনাদেরও কাছে আছে, আমাদের কাছেও আছে। শুধু মনে করিয়ে দিলাম, ভারতের অবদানটা মনে করিয়ে দিলাম। এই যে এখনো যে চাল ডাল তেল নুন গুলো যাচ্ছে, এই যে এখন আমাদের বর্ডারে সমস্ত লোকজন রয়েছে, মানে যারা বিক্ষোভ দেখাতে গেছে, তারা আজকে থেকে তো ওখানে অবস্থান করবে। এবার তারা তো একটা গাড়ি ঢুকতে দেবে না।
এটা সরকারি নিয়ম কি নিয়ম না আসে না আসে কেউ পাত্তা দেবে না ওসব। যারা এই সমস্ত বিক্ষোভরত জনতা থাকে না তারা পাত্তা দেবে না। আর পুলিশ কি দেশের লোককে মারবে না। আর এটা বর্ডার বেরোবে না, এরা ওসব করবে না। বর্ডারে গিয়ে বিক্ষোভ টিক্ষোভ দেখাবে, দেখি ওখানে অবস্থান করবে, ও কোনো মাল ঢুকতে দেবে না। এটা হচ্ছে আসল উদ্দেশ্য। এবার যদি 1 মাস মাল ঢুকতে না দেয় তাহলে আপনাদের কি অবস্থা হবে একবার চিন্তা করুন। ধরে নিলাম তর্কের খাতিরে যে আপনারা অন্য দেশ থেকে মালপত্র নিয়ে এলেন, খাবার দাবার নিয়ে এলেন, তাকত বাড়লো, গোস ফোস খুব করে খেলেন, খেয়ে দিয়ে আপনারা ভারতবর্ষ, ওই যে আপনাদের মাস্টার প্ল্যান হয়েছে না 3 দিক দিয়ে ভারতবর্ষ আক্রমণ করবেন, এই 3 দিক দিয়ে ভারতবর্ষে আপনারা ঢুকুন। এই যে কতগুলো চেহারা আমি দিচ্ছি না, এই যে চেহারা, এই চেহারাগুলো এরকম কিন্তু অনেক চেহারা আছে। এই চেহারাগুলোর সঙ্গে কিন্তু আপনাদের দেখা হবে। আমি বাংলাদেশিকে বলছি না, আমি এই যে বাংলাদেশি যারা এই যে স্বপ্ন দেখছে না বায়ু চড়ে গিয়ে যে ভারতবর্ষের অর্ধেকটা দখল করে নেবে নতুন ম্যাপ অনুযায়ী, তো প্রায় দখল করেই নিয়েছে। মুখে মারিতাম জগৎ বলে একটা কথা আছে সংস্কৃত, মুখে মারিতাম জগৎ, যা খুশি তাই বলে যাচ্ছে। আসলে যেটা বললাম, বায়ু চলে গেছে। বায়ু না চললে পরে এই জিনিসটা হয় না। এই সমস্ত ছবিগুলো দেখুন, দেখার পরে এদের সঙ্গে যখন মিট হবে তাহলে বুঝতে পারছেন এদের সঙ্গে মিট হলে পরে কি হবে। এরকম কিন্তু মানে 4টে ফোর্সের আমি ছবি দিয়েছি, এরা কিন্তু আরো গোটা বিশেষ ফোর্স রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির ফোর্স রয়েছে। তা এগুলো এরা শুধু কমান্ডোদের দিয়েছি, শুধু কমান্ডো। এবার আরো যে সমস্ত ফোর্স আছে সেগুলো আমি বলবো না, সেই ফোর্সগুলোর সঙ্গে মিট করুন। মিট করলে পরে আপনাদের ওই সমস্ত স্বপ্ন টপ্ন না 2 দিনে জানলা বলে বেরিয়ে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ আপনাদের বায়ুটা চলল কেন? আপনারা একটা স্বপ্নের ঘোরের মধ্যে দিয়ে চলছেন, যে স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না, সেই স্বপ্নের ঘোরের মধ্যে দিয়ে চলছেন। উত্তরপ্রদেশের থেকে ছোট একটা রাজ্য দেশ আমাদের যে উত্তরপ্রদেশ, তার যা আয়তন আছে তার আয়তনের থেকে আপনার ছোট হচ্ছে আপনার দেশ। সেই দেশ বলছে ভারতবর্ষের অর্ধেক আক্রমণ করে নেবো। তা এটাকে বায়ু ছড়া বলে না? এখন মুশকিল হচ্ছে প্রধানমন্ত্রী মোদিজি, তার উপরে একটা প্রেসার তৈরি হচ্ছে। মোদিজি একটু ধীরে সুস্থে খেলোয়াড় মানুষ, তো ধীরে সুস্থে খেলে টেলে দেখুন চায়নার মতো একটা বুলেট খরচা না করে চায়নার মতো দেশকে তিনি নত করে দিলেন, পাকিস্তানের হাতে কাটোরা ধরিয়ে দিলেন। মোদিজি ভাবছিলেন যে এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে মানে আনটুইস্ট করে বাংলাদেশকে শেষ করবেন। কিন্তু এখন কি হয়েছে, এখন সমস্ত ভারতবর্ষী আপনাদের কল্যাণে সব এক হয়ে গেছে জাতীয়তাবাদের প্রশ্নে। কারণ বাংলাদেশের লোক বুকের ওপর পা তুলে দিয়েছে, মানে পতাকায় পা তুলে দেওয়া মানে বুকের ওপর পা তুলে দেওয়া। আমাদের দেশে যখন, সব দেশে, আপনাদের দেশেও হবে, যখন কোন সৈনিক শহীদ হয় যুদ্ধে, আপনারা যুদ্ধবুদ্ধ লড়েননি, আমাদের এখানে যুদ্ধবুদ্ধ 365 দিন হচ্ছে, আমাদের সৈনিক শহীদও হচ্ছে, আবার দ্বিতীয় ফোর্স যাচ্ছে, তখন কি করে তাদের দেহটা জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়। এই শহীদদের দেহ জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়। সেই জাতীয় পতাকার অপমান আপনারা যখন করেছেন, কারণ এই যে যত সৈন্য আছে না, সেখানে দেখবেন আমাদের হিন্দু রয়েছে, মুসলমান রয়েছে, পাঞ্জাবি রয়েছে, শিখ রয়েছে, জৈন রয়েছে, সবাই রয়েছে এখানে। আমাদের দেশ সবাই আমাদের দেশ ওপরে যায়, ধাপে ধাপে যোগ্যতা অনুযায়ী ওপরে যায়, যেটা আপনাদের দেশে হয় না। কেউ সেনাপ্রধান হবে আপনাদের দেশে? কোন মুসলিম কান্ট্রিতে কেউ হিন্দু সেনাপ্রধান হবে না। তো আমাদের দেশে সেটা হয়। শ্যাম মানেকশ তিনি কে ছিলেন? তিনি তো একজন ইরানিয়ান ছিলেন,
ফিল্ড মার্শাল মানেকশ, তাকে নিশ্চয়ই আপনার মনে আছে 71-এর যুদ্ধে যিনি জয় এনে দিয়েছিলেন, সেখানে রয়ের অনেক ভূমিকা ছিল। সে গল্প অন্য গল্প, সে গল্প পরে বলবো। এখন তারা সমস্ত মোদিজির ওপরে চাপ সৃষ্টি করছেন এবং মোদিজি একা হিন্দুত্ববাদের ওপরে মোদিজি ক্ষমতায় বসেছেন। এখন সেই হিন্দুত্ববাদের জিগির তুলে এবার দেশের লোক মোদিজিকে চাপ দেওয়ার চেষ্টা করছে। এবার মোদিজির হাতে তো কোনো উপায় নেই। মোদিজিকে যদি মানে সিংহাসন ধরে রাখতে হয়, ক্ষমতা ধরে রাখতে হয়, তাহলে মোদিজিকে একটা কড়া ব্যবস্থা কিন্তু নিতেই হবে। আর মোদিজি যদি হাত গুটিয়ে বসে থাকেন, তাহলে পরের বারে মোদিজি কিন্তু হিন্দুদের ভোটটা সম্পূর্ণ হারাবেন, সেটা মোদিজি খুব ভালো করে জানেন। ফলে আপনারা তৈরি হয়ে থাকুন, খুব শিগগিরই আপনাদের দুর্দিন কিন্তু এগিয়ে আসছে, খুব শিগগিরই। আমার কষ্ট হয় সেই সব মানুষের জন্য যারা অসুস্থ, যারা শিশু, যারা মহিলা, যারা বৃদ্ধ, যাদের অঙ্গহানি হয়েছে, যারা পঙ্গু, তাদের জন্য আমার কষ্ট হয় যে তারা খাবার পাবে না, ওষুধ পাবে না। একটা চূড়ান্ত বিশৃঙ্খলতার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে, কোনো নিরাপত্তা নেই, মেয়েরা বেরোতে পারছে না রাস্তায়। আপনারা এমন অবস্থা তৈরি করে রেখে দিয়েছেন, আপনারা মনে করছেন যে সমস্ত জিনিসটাই বোধহয় সোজা। মানে আমি চাইবো আর বাংলাদেশ চাইবে আর ভারতবর্ষ দিয়ে দেবে। আপনারা জেনে রাখুন, ভারতবর্ষ যদি ঢোকে না, এখনো ঢুকবে বলে কিছু বলেনি, যদি মনে করে ঢুকবে তাহলে পরে বাংলাদেশকে 3টে বা 4টে ভাগে ভাগ করে দেবে। নিশ্চিত থাকুন, বাংলাদেশ যদি ঢোকে ভারতীয় ফৌজ, তাহলে বাংলাদেশ 3টে কি 4টে ভাগে ভাগ হয়ে যাবে। এবার কোনটা ভাগ কোন দিকে যাবে আমি জানি না, তবে একটা ভয়ঙ্কর সময় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। এবার কজন তখন তরোয়াল নিয়ে বাইরে বেরোন, আমি তখন দেখব। কারণ 3 দিকের বর্ডার তো সিল পড়ে রইল বঙ্গোপসাগর। আর ওদিকে মনে করছেন কি চীন আপনাদের সাহায্য করবে? কখনো না। কারণ চীন জানে যে আমেরিকায় ট্রাম্প এসে গেছে। এখন সেই ট্রাম্প কিন্তু বলে দিয়েছে যে 100% ট্যারিফ বসাবে তাদের পণ্যের ওপরে। তাহলে পণ্যগুলো বেচবে কোথায়? একমাত্র ভারতবর্ষের মাটি আছে, বাজার আছে, সেখানে বেচবে। তাহলে সে আপনাদের এই ছুটকো ঝামেলার জন্য চীন নিজের বাজার নষ্ট করবে? আর পাকিস্তানের অবস্থা ছেড়ে দিন, পাকিস্তান তো ধারে চলছে। আপনাদের অবস্থার মতোই, আপনাদের থেকে আরো একটু খারাপ, বেশি খারাপ অবস্থা। আপনাদের সেই অবস্থায় নিয়ে যাবে। বড় মিয়া একা যাবে কেন, ছোট মিয়াও চলুক সঙ্গে। আর যে সম্পর্ক আপনারা ঠিক করে দিয়েছেন না, এই সম্পর্ক রিপেয়ার হতে কিন্তু আগামী 50 বছর লেগে যাবে। প্রত্যেকটা সেক্টর খেপে গেছে, হাসপাতালগুলো খেপতে শুরু করে দিয়েছে। হাসপাতালগুলো বলছে আমরা ট্রিটমেন্ট দেবো না। জেএনআই হাসপাতাল তো অলরেডি বলে দিয়েছে আমরা ট্রিটমেন্ট দেবো না। বেশ কিছু ডাক্তার বলছেন, যারা নামি হসপিটালগুলো যেখানে আপনারা যান, দেখাতে যান, মেডিকা থেকে আরম্ভ করে আপনার অ্যাপেলো পর্যন্ত, রবীন্দ্রনাথ টেগোর, সে সমস্ত হসপিটালে বড় বড় ডাক্তাররা প্রকাশ্যে বিবৃতি দিয়ে দিয়েছেন বাংলাদেশি পেশেন্ট এলে পরে আমরা দেখবো না, আগে আইডি কার্ড দেখবো, দেখার পর যদি দেখি বাংলাদেশি পেশেন্ট তাহলে পরে আমরা চিকিৎসা করবো না। আপনার দেশে গিয়ে চিকিৎসা করুন, পাকিস্তানে গিয়ে চিকিৎসা করুন, মুসলিম যে কোনো কান্ট্রিতে গিয়ে চিকিৎসা করুন, আমরা চিকিৎসা করবো না। সুতরাং আপনারা যারা ওই মেডিকেল ভিসা নিয়ে আসছেন না, মেডিকেল ভিসা নিয়ে আসবেন না, এখানে ট্রিটমেন্ট পাবেন না, হোটেলে ঘর বুকিং পাবেন না। এই যে মার্কুই স্ট্রিট নিয়ে আপনাদের এত মানে চিন্তা ভাবনা, মার্কুই স্ট্রিট এখন চিন্তা করছে মার্কুই স্ট্রিট হোটেলগুলো যে যা অবস্থা হয়েছে তাতে আর তাদের ব্যবসা, এই হোটেল ব্যবসা চলবে না। ফলে এতদিন ধরে গভর্নমেন্ট যেটা চেষ্টা করছিল ওইখানে ওটা ভেঙে দেওয়া, ভেঙে ওখানে একটা নতুন ভাবে কিছু করার, সেটা রাজি হচ্ছিল না।
এখন এই পরিস্থিতিতে তারা রাজি হয়ে গেছে, তারা বলছে আমাদের এখানে লম্বা করে একটা সুপার মার্কেট করে দাও, আমরা সেই সুপার মার্কেটে আমরা সমস্ত দোকান ফোকান করবো, আমরা হোটেল ফোটেল সমস্ত তুলে দেবো। কারণ তারা বুঝে গিয়েছে আগামী 50 বছরের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক হবে না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন আপনাদের টেলিভিশনে আলোচনার বন্যা বয়ে যাচ্ছে, ভারত বোধহয় এই আক্রমণ করলো। আর আমি আপনাকে বলে দিচ্ছি, ভারত যখন আক্রমণ করবে না, তখন আচমকা আক্রমণ করে বাপ বলার সময় দেবে না। দেখে রাখবেন, বাপ বলার সময় দেবে না। আর আপনাদের নিজেদের সামরিক শক্তি আর বাংলাদেশের ভারতবর্ষের সামরিক শক্তি দুটো একবার গুগলে একবার পর্যালোচনা করে নেবেন। আমি সেগুলো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার অনেক তথ্য, আমি আর সেগুলোতে ঘাটলাম না। কম্পারিজন, আর্মস কম্পারিজন বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া টাইপ করুন, গুগলে গিয়ে টাইপ করুন, দেখবেন ঝরঝর করে বেরিয়ে এসছে। সেখানে আপনারা পরিষ্কার আপনাদের ক্ষমতাটা বুঝতে পেরে যাবেন। আর একটা ব্যাপার বলে দিই, এখানে যদি আপনারা আক্রমণ করেন না, ভারত তো একাই যথেষ্ট। তার পেছনে আবার কালকে রাশিয়া বলেছে যে ভারত যদি কোনো অ্যাকশন নেয়, রাশিয়া পুতিন পাশে থাকবে। তার মানে পুতিনও কিছু ফ্লিট পাঠিয়ে দেবে। আর ট্রাম্প তো তার মধ্যে গইতে বসে যাবে, ট্রাম্পও কিছু ফ্লিট পাঠিয়ে দেবে। তার মধ্যে আবার সাড়ে সর্বনাশ হচ্ছে। আগে তো তুলসী ছিল, এখন আবার ওই কাশ্যপ প্যাটেলকে, মানে কাশ প্যাটেল যাকে ডাকা হয়, এই কাশ্যপ প্যাটেলকে এখন FBI চিফ করে দিয়েছে। তাহলে এখন মানে সব কিছু নিয়ন্ত্রণ কিন্তু ভারতের হাতে, বিশ্বব্যাংক ভারতের হাতে। আমাদের পাঞ্জাবি ভদ্রলোক রয়েছেন, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমাদের তুলসী হচ্ছে গোয়েন্দা প্রধান। তারপরে টপ পজিশনগুলো সমস্ত ভারতীয়। ট্রাম্প সমস্ত ভারতীয়দের এনে বসিয়ে দিচ্ছে এখানে, কারণ ভারতীয়দের সবাই ট্রাস্ট করে। আর আপনাদের এইবারে ভিসা পাওয়ার ব্যাপারে আপনারা একটু ভাবুন যে কোন দেশ আপনাদের ভিসা দেবে, কারণ আপনাদের পরিচয় ধাব্বা পড়ে গেছে যে আপনারা হচ্ছেন জঙ্গি। পাকিস্তানের মতো ধাব্বা পড়ে গেছে। আর ট্রাম্পকে ক্ষমতায় বসতে দিন, পাকিস্তান যাবে FATF এর গ্রে লিস্টে, আর আপনারা যাবেন FATF এর গ্রে লিস্টে। একেবারে ধরে রেখে দিন, আজকে ডেট দিয়ে আপনারা আমার এটা ডাউনলোড করে রেখে দিন, একবার ট্রাম্পকে বসতে দিন, তারপর দেখুন আপনারা কোথায় গিয়ে দাঁড়ান। আর আপনারা একবার বর্ডারের দিকে আসুন, ভারতবর্ষ চাইছে আপনারা বর্ডারের দিকে আসুন। তখন পিনাকা 70 কিলোমিটার আছে নাকি 140, 2000 আছে, সে তো আপনাদের কখনো ব্যাখ্যা করবো না আমরা, যে আমাদের হাতে কি কি অস্ত্র আছে, তার দূরপাল্লা অস্ত্র কত, তার রেঞ্জ কি, তার বিস্ফোরণ ক্ষমতা আমরা বলবো না। কোথায় কোথায় আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনীতিতে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং আমাদের সুৎখুর মহাজন ইনুস, ফ্যাসিস্ট ইনুস, তার মুভমেন্ট কি, সে কি সেফ এক্সিট চাচ্ছে, না রাজনীতিতে থাকতে চাচ্ছে, না ক্ষমতায় থাকতে চাচ্ছে, না নতুন দল করতে চাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের অনেকের মনে আজকে প্রশ্ন, এবং অনেকেই এটি বোঝার চেষ্টা করছেন যে আসলে ইনুস কি চাচ্ছেন। সো আসলে বেসিকলি ইনুস এখন কয়েকটা জিনিস অপশন হিসাবে দেখতেছেন। প্রথমত, সে ক্ষমতায় থাকতে চায়, রাজনৈতিক দল গঠন করতে চায়, আর সর্বশেষ সে যদি কোনো দিক যদি সামাল দিতে না পারে তাহলে সেফ এক্সিট নিয়ে চলে যেতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে সে কি সেফ এক্সিট নিয়ে চলে যেতে পারবে কি পারবে না, তার ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন আসছে, মানুষ প্রশ্ন করছে, মানুষ
একটা অস্থিরতার মধ্যে বসবাস করছে। সো আমরা আসলে তার গতিপথ এবং তার কার্যকলাপ যদি আমরা চিন্তা ভাবনা করি, বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে আসলে ইউনূস যে জিনিসটা চায় বেসিক্যালি সেটা হচ্ছে সে বর্তমানে 4 বছর, আরো 4 বছর সে ক্ষমতায় থাকতে চায়। বাট নির্বাচন ছাড়া 4 বছর ক্ষমতায় সে থেকে যাবে যদি বিএনপি থেকে বা অন্য অন্য অপরাপর রাজনৈতিক দলগুলো থেকে যদি প্রচন্ড পরিমাণ চাপ অনুভব না করে বা তারা যদি কোনো কিছু করতে না পারে, তখন সে 4 বছর ক্ষমতায় থেকে যাবে। আর যদি বিএনপি বা অন্য অন্য রাজনৈতিক দলগুলো যদি প্রচন্ড পরিমাণে চাপ সৃষ্টি করতে পারে, তাহলে সে যেটি কাজটি করবে সেকেন্ড অপশন হিসেবে, সে বলবে যে আগামী 1 বছরের ভিতরে নির্বাচন দিয়ে দিব। কিন্তু আসলে সে 1 বছরের ভিতরে নির্বাচন দিবে না। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী 1 বছরের ভিতরে সে রাজনৈতিক দল গঠন করবে। সে রাজনৈতিক দল গঠন করে সমগ্র বাংলাদেশের সবগুলো উপজেলা জেলাতে যখন তার কমিটিগুলো গঠন হয়ে যাবে, যখন তার একটা রাজনৈতিক অবস্থান সৃষ্টি হবে, তখন সে জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যাবে। এটা হচ্ছে তার একটা প্ল্যান। বাট যদি পরিস্থিতি এরকম হয় যে কোনোভাবেই দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সে সামাল দিতে পারতেছে না, বিদেশি চাপের কারণে এবং বাংলাদেশি রাজনৈতিক দলগুলো চাপের কারণে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতি গোলাটা হয়ে গেছে যে এখনই নির্বাচন দিতে হবে, তখন সে কি করবে? পরিস্থিতি তখন এরকম হবে যে সেফ এক্সিট নিতে চাবে, সেফ এক্সিট নিয়ে সে চলে যাইতে চাবে। কিন্তু তাড়াহুড়া করে সে 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারে। কিন্তু ওইখানেও তার জন্য বড় বিপত্তির যে বিষয়টি, সেটি হচ্ছে যে তার সাথে সে চলে যাবে, কিন্তু তার সাথে যে উপদেষ্টা আছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছে, তাদের কি অবস্থা হবে? সেই জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং তার সাথে যে আসিফ নাহিদ এবং মাহফুজরা আছে, তাকে সেটি করতে দিবে না। কারণ তারা অলরেডি রাজনৈতিক দল গঠন করছে, রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে যাওয়া বা ক্ষমতা থাকার একটা প্রক্রিয়া শুরু করেছে। তো এই পরিস্থিতিতে কি আসলে কি ইউনূস সেফ এক্সিট নিতে পারবে বা সেফ এক্সিট নিয়ে যেতে পারবে? বাট আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিকভাবে যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে তার সাথে একটা সম্পর্কের চরম অবনতি হবে, যেহেতু সে হিলারি ক্লিন্টনের খুব কাছের মানুষ এবং ক্লিন্টন ফাউন্ডেশনে সে নিয়মিত ডোনেশন করত। এটা হচ্ছে একটা বিষয়। আর অপরদিকে হচ্ছে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি যুদ্ধ অবস্থা সে অলরেডি তৈরি করে ফেলেছে। সো ইন্ডিয়া তাকে কখনোই কোনোভাবেই আর সাপোর্ট করার বা সমর্থন করার কোনো সুযোগ, ডিপ্লোম্যাটিক কোনো সুযোগই সে আর রাখেনি। এই পথটা একেবারেই বন্ধ করে দিয়েছে। এখন আপনারা যারা রাজনীতি বুঝেন, জানেন, চিনেন, এখন চিন্তা করে দেখেন যে সমগ্র বিশ্বের মধ্যে বাংলাদেশের মতো একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতা তৈরি করে, পাশাপাশি ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশের সাথে বৈরিতা তৈরি করে সে কি করতে পারবে? সে কি বেঁচে থাকতে পারবে কি পারবে না? বাট আমরা মনে করি যেটা মনে করি যে সবাই মনে করে, সাধারণভাবে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের সাথে এবং ভারতের মতো এত বড় একটি বৃহৎ দেশের সাথে রাজনৈতিক বৈরিতা তৈরি করে, তিক্ততা তৈরি করে সাময়িক সময়ের জন্য হিরোইজম করতে পারবে বা মনে হচ্ছে যে অনেক কিছু করে ফেলছে, বাট আলটিমেটলি দিন শেষে টিকে থাকতে পারবে না। এখন যদি দিন শেষে যদি টিকে না থাকতে পারে, তাহলে তার ভবিষ্যৎ কি? কোন দিকে যাচ্ছে ইউনূসের ভবিষ্যৎ? আমি মনে করি যে ইউনূসের ভবিষ্যৎ খুবই অন্ধকার, খুবই খারাপ। কারণ হচ্ছে যে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলগুলো যখন বিপদে পড়ে বা কখনো কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তখন কিন্তু তাদেরকে অন্য অপরাপর রাজনৈতিক দলগুলো বা অন্য দেশ কিন্তু তাদেরকে সহায়তা করে, সাহায্য সহযোগিতা করে। যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে 5 আগস্টের পরে যেটি করেছে, ইন্ডিয়া তাদেরকে সহযোগিতা করেছে, নেতৃবৃন্দকে স্থান দিয়েছে, ওখান থেকে অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ওখানে রেখেছে। কিন্তু ইউনূসের ক্ষেত্রে কি হবে? ইউনূস কোথায় যাবে? ইউনূস কি কোথাও যেতে পারবে? ইউনূস ইন্ডিয়াতে যেতে পারবে না, ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে না। কারণ ইউনূসের সকল রাস্তা বন্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রে সে যাওয়ার রাস্তা সে বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়াতে তো যাওয়ার প্রশ্নই আসে না। তাহলে ইউনূসের ভবিষ্যৎ কি হবে?
ইউনূসের ভবিষ্যৎ হবে খুবই, ইউনূসের ভবিষ্যৎ আমি, আপনারা যদি বলেন যে ইউনূসের ভবিষ্যৎবাণী আপনারা লিখে রাখতে পারেন, ইউনূসের ভবিষ্যৎ অন্ধকার। এবং ইউনূস বাংলাদেশে দেখবেন, বাংলাদেশের ইতিহাসে একটি বিরল একটা অন্যতম ঘটনা ঘটবে যে ইউনূস বাংলাদেশে গণপিটুনিতে নিহত হবে। ইউনূস বাংলাদেশের জনগণ দ্বারা গণপিটুনিতে নিহত হবে, কারণ সে ইন্ডিয়াতে যেতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে না। আর আওয়ামী লীগ দিন দিন যেভাবে শক্তিশালী হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, কারণ 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগ অনেক পার্থক্য। এখন আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ। আর একটি কথা আছে যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারে না। এখন যেভাবে আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধ হয়েছে এবং একে অপরকে সহযোগিতা করছে এবং রাজনৈতিকভাবে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতেছে, সো এই 111-এর সরকার মতো একদম এই সরকার একদম ধূলিসাৎ হয়ে যাবে। কারণ ইউনূসের সাথে কেউ দিন শেষে কেউ থাকবে না। কারণ বিএনপিও রাজনৈতিক দল হিসেবে তারা ক্ষমতায় যেতে চায়, তারা প্রধানমন্ত্রী হতে চায়, মন্ত্রী হতে চায়, তারা অনেক কিছু করতে চায়, কিন্তু ইউনূস সেই সুযোগটাও তাদেরকে দিচ্ছে না, নষ্ট করে দিচ্ছে। সো দিন শেষে আমরা যেটা মনে করি যে এখন ইউনূসের অবস্থা এরকম হচ্ছে, যারা প্রশ্ন করছেন ইউনূস কি সেফ এক্সিট পাবে, ইউনূস কি যেতে পারবে, ইউনূসের ভবিষ্যৎ কি, ইউনূস উত্তর হচ্ছে ইউনূস সেফ এক্সিট পাবে না, ইউনূস যেতে পারবে না। ইউনূস বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যৎবাণী লিখে রাখেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে ঘটনা হবে যে পৃথিবীর ইতিহাসে একজন রাষ্ট্রের প্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন। এটা যদি ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে যদি লেখা থাকে এবং বিশ্বের ইতিহাসে যদি লেখা থাকে যে কোন দেশের প্রেসিডেন্ট কোন দেশের রাষ্ট্রপ্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন, সেটা হবে সুৎখোর মহাজন ইউনূস। ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান গণপিটুনিতে নিহত হয়েছেন এবং তার যে উপদেষ্টারা, মন্ত্রী পরিষদের যে সদস্য ছিল, তারাও গণপিটুনিতে নিহত হবেন। এটা হবে তার ভাগ্য, এটাই হবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। সো আশা করি সকলে ঐক্যবদ্ধ থাকবেন, সকলে ঐক্যবদ্ধ থেকে এই সুৎখোর ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। বাংলাদেশের গন্তব্য বাংলাদেশ যেন পথ হারা না হয়, আমরা যেন সকলে মিলে বাংলাদেশকে এই সুৎখোর মহাজন ইউনূসের হাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে এখন একটা তুমুল বিতর্ক শুরু হয়েছে জনাব আসিফ নজরুলকে নিয়ে, এবং জনাব আসিফ নজরুলকে নিয়ে যারা বিতর্ক করছেন, এই বিতর্ক গোষ্ঠীর যিনি নেতা আমিরুল, যাকে বলা হয় রেভুলেশন, তিনি হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। তাকে নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই, অনেক ভিডিও করেছে এবং আপনারা সবাই তাকে চেনেন। এবং তার বিশাল একটা সমর্থক শ্রেণী গড়ে উঠেছে এবং সেই সমর্থক শ্রেণীকে দিয়ে তিনি অনেক ঘটনা ঘটাতে পারেন। তিনি প্রথম আলো, ডেইলি স্টারে যে ঘটনাগুলো ঘটিয়েছেন, এটি দেখে বোঝা যায় এবং তার অনেক সিদ্ধান্তে, অনেক বক্তব্যে বাংলাদেশে অনেক কিছু হয়। তো সেই পিনাকি ভট্টাচার্য, যাকে কিনা এই আন্দোলন যে হলো, আগস্ট জুলাই বিপ্লব হলো, সেই আগস্ট জুলাই বিপ্লবের যে মিডিয়া মাস্টার মাইন্ড, এটিকে যাকে বলা হয় দেশের বাইরে থেকে যারা এই আন্দোলনটিকে প্রমোট করেছেন, ধূমায়িত করেছেন, তাদের মধ্যে একেবারে 1 নম্বর হলো পিনাকি। তো পিনাকিকে যারা অপছন্দ করে তারাও পিনাকির ভিডিও দেখে, আওয়ামী লীগের লোকজনও পিনাকির ভিডিও দেখে। এর কারণ হলো ওর সব কিছুর মধ্যে একটা নান্দনিকতা থাকে, তথ্য উপস্থাপনা, তারপরে তার সঙ্গে সঙ্গে তার বলার ভঙ্গি, অ্যাটিটিউড, তার লেখাপড়া, ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে তিনি এরকম একটা বুটমুড়ু পেঁয়াজুর মতো করে তৈরি করেন। রোজার মাসে যেভাবে মানুষ, রোজাটাকে এখানে আনা ঠিক হবে না, মানুষ যখন খুব ক্লান্ত থাকে, ক্ষুধার্ত থাকে এবং তার যখন রুচির দুর্ভিক্ষ দেখা দেয়,
ঠিক সেই সময়টাতে চটকদার ঝালমুড়ি জাতীয় কিছু যখন খায়, তার মধ্যে বাঙালির যে বুট মুড়ি পেঁয়াজু খুব সুন্দর করে মেখে একটু চিনি দিয়ে যদি কাউকে দেয়া হয়, তাহলে সে একেবারে যত অরুচি হোক না কেন সে সেটা খাবে। এখন বাঙালি যখন শেখ হাসিনার ভয়ে রীতিমতো কাপড় চোপড় নষ্ট করছিল, বাঙালি যখন তার খাবারের রুচি হারিয়ে ফেলেছিল, স্ত্রী সঙ্গমে যাদের তখন যাকে বলা হয় কোনো রকম উত্তেজনা ছিল না, প্রেম ভালোবাসা এমন একটা ফিকে হয়ে গিয়েছিল যে বনলতা সেনের কবিতা কারো মনে ছিল না, ঐশ্বরিয়া নামক রায় নামক যে একটা সুন্দরী আছেন, বা প্রিয়াঙ্কা চোপড়া নামক যে একজন বলিউড অভিনেত্রী আছেন, যার প্রেমে আমাদের সাবেক রাষ্ট্রপতি রীতিমতো দিওয়ানা হয়ে গিয়েছিলেন। তো বাঙালি ঠিক 2023 সনের পুরোটা সময় তারা প্রিয়াঙ্কার নাম ভুলে গিয়েছিল, ঐশ্বরিয়া রায়ের নাম ভুলে গিয়েছিল, এবং সেই সময়টিতে বনলতা সেন রূপে তাদের কাছে যারা এসেছিল তাদের মধ্যে নিঃসন্দেহে এটিএনের যে মাহফুজ সাহেব, তিনি যে গান গাইতেন, কখন তিনি গান গাইবেন এটি নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম। আমরা তাকে গালি দিই, ট্রল করি, যা কিছু করি না কেন, তিনি যে গান গাইতেন ওটা আমাদের একটা বিনোদনের বিষয় ছিল। এরপরে ছিল কখন সেই সেফায়েতুল্লাহ সেফু একটা নতুন ভিডিও দিবেন এবং কাকে কত অশ্লীল ভাষায় গালাগাল করবেন, এবং সেই গালাগালিটা আমাদের কাছে মানে কি বলবো, দিলীপ কুমারের সবচেয়ে বিখ্যাত যে সিনেমাগুলো, গঙ্গা যমুনা, আন, তারপরে শেষে যদি হলিউডের সিনেমা ধরেন, সেই সফিয়া লরেনের বিখ্যাত টু ওম্যান, সানফ্লাওয়ার, বা আড্রে হেপবার্নের রোমান হলিডে, বা ফিচার ফিল্ম বলতে সর্বকালের সেরা ফিচার ফিল্ম দ্য বাইসাইকেল থিপ, কিংবা ধরুন দ্য সাউন্ড অফ মিউজিক, এইগুলোর চাইতেও আমাদের কাছে সেফায়েতুল্লাহ সেফুর গালি ছিল সবচেয়ে বড় বিনোদন, শান্তি, একেবারে দুদণ্ড ক্লান্তি থেকে শান্তি পাওয়ার জন্য মানুষ সেফায়েতুল্লাহকে খুঁজত 2022 এবং 23 সনে। এই লাইনে সেফায়েতুল্লাহ হলেন এই সবার বাবা, মানে ফাদার অফ দ্য এন্টারটেনমেন্ট। মানে আপনি এখন তো 24 সনে হয়ে গেছে, 21, 22, 23, মানে গত সেই 2021 থেকে একেবারে 24 পর্যন্ত যারা এই বাংলাদেশে এন্টারটেন দিয়েছে রাজনীতির নামে, বিনোদনের নামে, সব জায়গাতে, তো সবার পিতা, এই জাতির পিতা সেফুদা। এটা পিনাকিও স্বীকার করেছেন যে তিনি সেফুদাকে ফলো করেন। তারপর আমরা সেই মাহবুব সাহেবের গানে আমরা বিনোদন পেতাম। আর বিনোদন পেতাম কোথায়? হিরো আলম। হিরো আলম যা কিছুই করত আমরা খুবই বিরক্ত হতাম, তারপরে ট্রল করতাম, কিন্তু দিন শেষে আমরা তাকে নিয়ে আলোচনা করতাম, এবং প্রথম আলো, ডেইলি স্টার পর্যন্ত হিরো আলমকে প্রমোট করতো, বিকজ তিনি ওই সময়টাতে ছিলেন জাতির কো-ফাউন্ডার, মানে এই যে বিনোদন জগতের যাকে বলা হয় ফাউন্ডিং ফাদার, সেফায়েতুল্লাহ, মাহফুজ সাহেব এবং এই হিরো আলম। তো এই গ্রুপের সঙ্গে সঙ্গে একেবারে ম্যাটিকুলাসলি যিনি আসলেন তিনি হলেন ইউটিউবার ইলিয়াস। তো ইউটিউবার ইলিয়াস একসময় নাকি বাংলাদেশে চাকরি করতো 21 টেলিভিশনে। তো সে আমেরিকাতে থাকে, গাড়ি চালায়, মূলত ট্যাক্সি ড্রাইভার। তো সেখান থেকে সে এই ইউটিউব করতো। ইউটিউব করে তার ইউটিউবের একটা আকর্ষণ ছিল যে সে ওই বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে টার্গেট করতো টেলিভিশনের মিডিয়াতে, যেমন ধরুন ফারজানা রূপা, তারপরে 71 টেলিভিশনে যারা চাকরি করতো, এরপরে ডিবিএসে যেমন শারমিন, মানে যারা খুব কমনীয়, তারপরে আলোচিত, সমালোচিত, তো এদেরকে নিয়ে সে গীবত করত, কার সঙ্গে
কার সম্পর্ক, কে কোন জায়গাতে খাট গরম করে, মানে এই অবৈধ প্রণয় নিয়ে যে কীর্তিকে বলা হয় সেক্সুয়াল পারভার্সন, এই সেক্সুয়াল পারভার্সন জিনিসগুলো তিনি সেই ইউটিউবের মাধ্যমে একেবারে ম্যাটিকুলাসলি তুলে আনতেন। এই এখন শারমিন গেল, এই এখন ফারজানা রূপা গেল, ওখানে গিয়ে সে কাপড় খুলে ফেললো, কাপড় খুলতে গিয়ে মোজাম্মেল বাবু আসলো, মোজাম্মেল বাবুকে সরিয়ে দিয়ে এখন সেখানে আর একজন আসলো, মঞ্জু আসলো, ইকবাল সুবহান চৌধুরী আসলো। মানে এই জিনিসগুলো সে বলে বলে যেটি হলো মানুষের যে বিকৃত রুচি, সেই বিকৃত রুচি যেটা অনেকে লুকায়িত ছিল, এটাকে সে একেবারে উদ্গীরণ করে দিল এবং মানুষের মধ্যে অশ্লীলতা, তারপরে শেষে মন্দ জিনিস শোনার উদগ্র বাসনা, অন্যকে সন্দেহ করা এবং যে কোনো নারী, যে কোনো পুরুষ, অসম্মানিত লোককে অসম্মান করার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার যে স্রষ্টা, ফাউন্ডিং ফাদার নয়, একেবারে ফাদার অব দ্য নেশন, সেটা হলো ইউটিউবার ইলিয়াস। ফলে এই ইলিয়াস কেন্দ্রিক যে একটা যাকে বলা হয় নতুন সোসাইটি গড়ে উঠলো, বিবর্তন উঠলো, এটা বাংলাদেশে যাকে বলা হয় বিনোদনের জগতে ফ্রেঞ্চ রেভলিউশনের মতো। এখন সেই ফ্রেঞ্চ রেভলিউশনের উদ্যোক্তা ইলিয়াস এবং তার বাংলাদেশে প্রচুর ভক্ত, এবং সে আসার কারণে এই তার যে গালাগালি এবং তার যে ধরন এবং প্রকৃতি, এটা ডাউন হয়ে গেল না, এটা ঊর্ধ্বে উঠে গেল। এবং আগে যারা মানে বিনোদন দিতেন, মাহফুজ সাহেব, তারপরে ফিরু আলম, তারপর শেষে আপনার সেফায়েতুল্লাহ, তারা অবদমিত হয়ে গেলেন। এরা মানে যাকে বলা হয় ব্যাকডেটেড হয়ে গেলেন, সাবেক বিগত যৌবনা হয়ে গেলেন। এবং তার ইলিয়াসের যৌবন টগবগিয়ে যখন ফুটতে থাকলো, ঠিক সেই সময়টাতেই এই আন্দোলনটা 2023 সালে দাঁড়া বাড়তে থাকলো। এবং ইলিয়াস যখন এই বিনোদন জগতের ওই যে তার যে সেক্সুয়াল পারভার্সন অ্যান্ড পারভার্টেড অ্যাটিটিউড, মাইন্ড, বডি অ্যান্ড থিঙ্কিং, এই জিনিসগুলোতে তিনি যখন একেবারে সম্রাট হয়ে গেছেন, আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে গেছেন, ঠিক সেই সময় পিনাকির আবির্ভাব হলো। তো পিনাকি প্রথমে আমাদের মতো ফিচার করতো বা ফাহামের মতো সে যাকে বলে ভিডিও বানাতো, কিন্তু ওগুলো খেত না কেউ। তো দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে সে যখন ইলিয়াসকে অনুসরণ করা শুরু করলো, এবং উইথ হিজ এডুকেশন, ইলিয়াসের হয় লেখাপড়া আমি জানি না সে কোথায় পড়েছে বা তার লেখাপড়ার মান কি বা সে কোন পরিবার থেকে আসছে আমি কিছুই জানি না, বাট পিনাকির একটা ইতিহাস আছে, তো তার সাথে এডুকেশন আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে। তো যখন পিনাকি তার সেই কর্মকাণ্ডের মধ্যে ইলিয়াসকে আনলো, তার কর্মকাণ্ডের মধ্যে হিরো আলমকে আনলো, তার কর্মকাণ্ডের মধ্যে যাকে বলা হয় সেফায়েতুল্লাহ সেফুকে আনলো, এবং সে গানও গেয়েছে। তাহলে হিরো আলম এবং মাহফুজ সাহেবের মতো সে ওই কিছু কিছু ক্ষেত্রে তার গান আনলো, কবিতা আনলো। তো সব মিলিয়ে সে এরকম একটা কন্টেন্ট সে তৈরি করলো, যেখানে সবাই একেবারে 1 in a million, মানে একের মধ্যে সে 10 লাখ সে জিনিস পেয়ে গেল। এখানে সে গোলাম মোল্লা রনির বক্তব্য কেউ খুঁজতে গেলে পিনাকির মধ্যে পাবে, আলবার্ট আইনস্টাইনের সূত্র পাবে, তারপরে শেষে সে ইবনে সিনার মতো ডাক্তারকে সে খুঁজে পাবে, ডাক্তারি বিদ্যা পাবে, এখানে সে যৌনবিদ্যা পাবে, এখানে সে অর্শ এবং ভগন্দর এটা কিভাবে অপারেশন করে এবং কিভাবে মলদ্বারের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে মলদ্বারে ঘা হলো কিনা এটা কিভাবে সে টেস্ট করবে, এই জিনিসগুলো মানুষ খুঁজে পেলে। এর কারণ হলো আমাদের যে দেশের মানুষের স্বভাব, সবাই মলদ্বারের মধ্যে কঞ্চি ঢুকাতে চায়, কেউ বাঁশ ঢুকাতে চায়, এবং বাঁশ শুধু জানাতনা নয়, কঞ্চওয়ালা বাঁশ, যেটাকে আমাদের বরিশালের ভাষায় বলে আক্কেওয়ালা বাঁশ। তো এই আক্কেওয়ালা বাঁশ আপনি কারো পশ্চাৎ দেশে ঢুকাবেন, এতে আপনার তৃপ্তি মিটবে না। আপনার মনে হবে যে আঙ্গুলটা একটু ঢুকাতে পারতাম,
তো এই যে পশ্চাৎ দেশে আঙুল ঢুকানোর যে প্রবৃত্তি, সেটাকে একেবারে বাস্তব জীবনে মডেল তৈরি করে দিলেন জনাব পিনাকি ভট্টাচার্য। ফলে বুম বুম, মার মার, কাট কাট, কিসের শাহরুখ, কিসের যাকে বলা হয় অক্ষয় কুমার, বা অন্য এই যুগেতে হলিউডের যারা সবচেয়ে নামকরা ব্লকবাস্টার, সেই জনি ডেপ বলেন বা অন্যান্য যারা বলেন, সব কিছু বাদ দিয়ে বাঙালির মন এবং মননে, শুধু এই বাংলা নয়, পশ্চিমবঙ্গায় পিনাকি ভট্টাচার্য হয়ে গেলেন ফাদার অব দ্য যাকে নেশন অফ এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, বিনোদন জগতের একেবারে অবিসংবাদিত জাতির পিতা, এতে কোনো সন্দেহ নেই। এবং এখনো পর্যন্ত তিনি সেই বহাল তবিতে আছেন। তো সেই জায়গা থেকে তিনি ডক্টর ইউনূসকে সমালোচনা করছেন, তারপর প্রথম আলোকে টার্গেট করেছেন, এবং তিনি সঙ্গী হিসাবে আবার সাবেক বিনোদন জগতের সাবেক পিতা ইলিয়াস, ইউটিউবার ইলিয়াসকে নিয়ে নিয়েছেন। কাজেই তার হাতটি এখন অত্যন্ত শক্তিশালী, প্রচণ্ড শক্তিশালী। তো সেই শক্তিশালী হাত দিয়ে তিনি আসিফ নজরুলকে ধরেছেন, তিনিও ধরেছেন তার এই যে এখন তার শিষ্য বলতে পারেন ইলিয়াসকে, অথবা ইলিয়াসের যে একসময় ইলিয়াস যে যখন নাম্বার 1 ছিল, এই বিনোদন জগতের ফাদার ছিল, তখন সেক্ষেত্রে পিনাকি যেহেতু তাকে অনুসরণ করেছে, ইলিয়াসকেও আপনি বলতে পারেন ইউটিউবার ইলিয়াস ইজ দ্য মাস্টার মাইন্ড অফ পিনাকি। বাট ফ্যাক্ট ইজ দ্যাট তারা এখন একত্রে কাজ করছেন, জয়েন্টলি কাজ করছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য, এই দেশকে ভারতের শোষণমুক্ত করার জন্য, এই জাতিকে নতুন স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য, এই জাতিকে মানে আত্মপরিচয় বলিয়ান হওয়ার জন্য একটা নতুন কিছু তারা করার চেষ্টা করছেন। এবং সেই করার ক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে এই ডক্টর আসিফ নজরুল হি ইজ দ্য মেইন কালপ্রিট, তাদের সকল কর্মকাণ্ডের বাধা, প্রধান বাধা, এবং একে যে কোনোভাবে একে অপদস্থ করতে হবে, অপমান করতে হবে, তাড়াতে হবে, এবং একে শাস্তির আওতায় আনতে হবে। এবং এই মুহূর্তে যদি তাদের হাতে ক্ষমতা থাকতো, তাহলে আসিফ নজরুল সাহেবকে রাজু ভাস্কর্যের সামনে টানিয়ে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত তাকে মানে কি করা হতো, কুটি 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 করে একেবারে ওই যে তার সর্ব অঙ্গে, প্রথমে ওই যে পিনাকি সাহেবের হাত, ইলিয়াস সাহেবের হাত, বা খাট কটকট করা যে সমস্ত জিনিসগুলো তারা করেন, ওইরকম একটা জিনিস তারা করে একে জনসম্মুখে একবার আসিফ নজরুল তারা করতেন, আহ করতেন, চিৎকার করতেন, আবার হাসতেন গুদগুদি পেয়ে। এই জিনিসগুলো মানে জাস্ট তাদের স্টাইলে তারা করতেন। তারপরে তাকে বিচার করতেন, এবং তাদের ধারণা অনুযায়ী আসিফ নজরুল সাহেব এই সময়টিতে গত 100 দিনে যে ক্ষতি করেছেন ডক্টর ইউনূসের, দেশের, জাতির, এবং সব মিলিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, প্রথম আলোর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের সব কিছু শেষ করার জন্য আসিফ নজরুল যা কিছু করছেন, এই লোকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এইরকম ভিডিও ছেড়ে সুন্দরভাবে দিয়ে তারা তো এখন মহা যাকে বলে আনন্দে আছেন যে দেখো কত ধানে কত চাল, এবার বুঝো যে ক্ষমতার চেয়ার বড় নাকি ইউটিউবের স্ক্রিন বড়। তুমি ওখানে বসে মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে আছো, সেটা বড় না আমি প্যারিসে বসে আমি যে কথাগুলো বলছি, বা আমি নিউ ইয়র্কে বসে আমার ভাবর শিষ্যকে দাঁড়া যে কথাগুলো বলাচ্ছি সেগুলো শক্তিশালী। এগুলো এখন একটা জায়গাতে এসে পৌঁছে গেছে, এবং এরই প্রেক্ষিতে জনাব আসিফ নজরুল যথেষ্ট বিচলিত, কোনো সন্দেহ নাই। এবং আসিফ নজরুলের সঙ্গে অন্যান্য যাদেরকে জড়ানো হয়েছে তারাও বিচলিত। ডক্টর ইউনূস সাহেব বিচলিত কিনা জানি না, তবে সবাই সন্দেহ করছে যে এরা সবাই মোটামুটি জামাতের বন্ধু, শিবিরের বন্ধু,
এবং জামাত শিবিরকে ক্ষমতায় রাখার জন্য, সেভ করার জন্য বা ইসলামাইজেশনের জন্য এরা মনে করছে জামাতই বাংলাদেশের একমাত্র দল যাদের হাতে দেশ জাতি নিরাপদ। এবং এই জামাতের যে কর্মে যত বাধা এই আসিফ নজরুল এবং আসিফ নজরুলের সাথে জামাতের প্রথম দিকে যে দহরম মহরম সম্পর্ক ছিল, এটি যে কোনো কারণে হয়তো বাংলাদেশে জামাতের কারণে হয়েছে বা আসিফ নজরুলের কারণে হয়েছে বা ভারতের কারণে হয়েছে বা প্রথম আলোর কারণে হয়েছে অথবা পিনাকি ইলিয়াসদের কারণে হয়েছে, হোয়াট এভার মেবি, ডাজ নট ম্যাটার, এটা হয়ে গেছে। এখন এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি করবে ডক্টর আসিফ নজরুল? তাকে নিয়ে যে যেভাবে পাচ্ছে ট্রল করছে, তাকে সবাই ভয় দেখাচ্ছে এবং সেই ভয়ের কারণে দেখলাম যে সে মাটির সঙ্গে একদম মিশে গেছে এবং সে রিয়েলি ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে সে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে এবং তারপরে সে পিনাকিকে নিয়ে কথা বলছে, ইলিয়াসকে নিয়ে কথা বলছে পরোক্ষভাবে। সরাসরি নাম যে নেবে এই সাহসও তার নাই। পিনাকির যে নাম নেবে বা ইলিয়াসের যে নাম নেবে এই সাহস ডক্টর আসিফ নজরুল সাহেবের নেই। ফলে তিনি একবার বলছেন যে এক ভদ্রলোক আছেন, তাকে জাতির পিতা না বানানো পর্যন্ত থাকবে না। তো আসিফ নজরুল যতই ভয় পাক না কেন, পিনাকি তো ভয় পান না। তিনি আবার বিরোধর্ফে বলছেন আমাকে ইন্ডিকেট করে এসব কথাবার্তা বলা হচ্ছে। তিনি আবার হুমকি দিয়েছেন এবং সেই হুমকি পেয়ে আসিফ নজরুল আবার ভয় পেয়েছেন। আবার ভয় পেয়ে বঙ্গভবনে কী করেছেন, গণভবনে কী করেছেন, 5 তারিখে, 4 তারিখে, 3 তারিখে কী করেছেন, সেই প্রমাণগুলো আবার তিনি উপস্থাপন করছেন। এবং এই প্রথম আমি আসিফ নজরুলের একটা বিষয় দেখলাম যে তিনি বলতে গেলে বন্ধুহীন। মানে এই সময়টিতে তার পক্ষে কেউ দাঁড়াচ্ছে না, তিনি একা এবং কোনো উল্লেখযোগ্য ব্যক্তি তার পক্ষে একটা ও শব্দ করছে না, টু শব্দ করছে না। তাকে সেভ করার জন্য তার পক্ষে একটা স্ট্যাটাস দিচ্ছে না কোনো উল্লেখযোগ্য ব্যক্তি। অনেকেই নিচে নিচে বলছে, যারা হয়তো ইলিয়াসকে পছন্দ করে না, পিনাকিকে পছন্দ করে না, তারা হয়তো বলছে। কিন্তু সত্যিকার অর্থে একটা ভালো জায়গা থেকে উনি তো সমাজের যে এলিট যে সোসাইটি মেনটেন করেন, ওনার পক্ষে তো মাহফুজা নামের বক্তব্য দেওয়া উচিত, ওনার পক্ষে প্রথম আলোর বক্তব্য দেওয়া উচিত। এমনকি ওনাকে ডিফেন্ড করার জন্য যদি প্রধান উপদেষ্টা বলে যে হোয়াট এভার মে বি, দ্যাট শুড নট বি, এই সমস্ত জিনিস হওয়া উচিত নয়। আমরা আসিফ নজরুল সাহেবের কাজকর্ম সম্পর্কে জানি, ওয়াকিফল, এই জিনিসগুলো হচ্ছে না। ফলে তিনি মূলত আসলে বন্ধুহীন হয়ে পড়েছেন, অথবা তার আদৌ কোনো কালে কোনো বন্ধু ছিল কি না এটি এখন প্রমাণ করার সময় এসেছে। তো কাজেই নাটক চলছে, ড্রামা চলছে, বিনোদন চলছে। দেখি এটার কি পরিণত হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখলেন, প্রত্যেকটা ভিডিও ফুটেজ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যা আপনারা দেখে বুঝতেই পারছেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও আগে কেউ আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নাই। তো বন্ধুরা, এমন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকন বাটনটি বাজিয়ে দিতে হবে, যার কারণে আমরা আমাদের সর্বপ্রথম ভিডিও যেন আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আপনারা যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন, সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা নেওয়া হয়েছে। এখানে আমার নিজস্ব কোনো বক্তব্য দেওয়া হয়নি।